রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। আরে দাদু ভাই, কি করছো? কি দেখো দেখি। তুমি কি লিখছো দাদু? আমি গল্প লিখছি দাদু ভাই। তোমাদের মতো ছোট ছোট ছেলে মেয়েরা পড়বে। কিসের গল্প দাদু? মহাভারতের। ও, যেখানে কর্ণ, অর্জুন, ভীম এরা সবাই আছে। হ্যাঁ, তাহলে এখন আমাদের একটা গল্প শোনাও। আমি এখন তো লিখছি দাদু ভাই, পরে শোনাবো, কেমন? না 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 না, এখনই শোনাতে হবে। শোনাও শোনাও শোনাও, শোনাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনাচ্ছি। আচ্ছা, তাহলে তোমরা ওই মোড়া দুটো টেনে ভালো করে বসো। শোনো তাহলে। তখন ধৃতরাষ্ট্র রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের পরামর্শ অনুযায়ী যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের যুবরাজ ঘোষণা করেছেন। ধৃতরাষ্ট্রের পর যুধিষ্ঠিরই হবেন রাজা। যুধিষ্ঠিরের সুনাম দেখে ধৃতরাষ্ট্র আর দুর্যোধনের ঘুম গেল উড়ে। তারা হিংসায় জ্বলতে লাগলো। মামা, আমি আর সহ্য করতে পারছি না। হস্তিনাপুরের রাজা হওয়ার স্বাদ কি আমার পূর্ণ হবে না মামা? বাবা এই হস্তিনাপুরের রাজা ঘোষণা করবেন ওই যুধিষ্ঠিরকে। ওই একই চিন্তা তো আমার মাথায় কুড়ে কুড়ে খাচ্ছে ভাগ্নে। আমি একা ঘরে বসে শুধু পাশারে দান দিচ্ছি, আর ওই যুধিষ্ঠির আমার চোখের সামনে এই হস্তিনাপুরের রাজা হয়ে যাবেন। লোকে বলা বলি করছে যুধিষ্ঠির রাজা হলে অনেক মঙ্গল হবে রাজ্যের। তারা সবাই যুধিষ্ঠিরের রাজ্যাভিষেকের জন্য অপেক্ষা করছে। অসহ্য! না, ওদের যে করে হোক মারতে হবে। ইচ্ছে করছে ওদের পুড়িয়ে মারি। হ্যাঁ, পুড়িয়ে, ওদের পুড়িয়ে মারাটাই সবচেয়ে বিবেচনার কাজ হবে ভাগ্নে। আর সেটা করতে হবে অত্যন্ত গোপনে, যাতে কেউ টের না পায়। কিন্তু এটা সম্ভব কিভাবে? দুঃশাসন! হস্তিনাপুরের রাজা এখনো ধৃতরাষ্ট্র, আর বাবাকে দিয়ে কিছু বলালে কেউ তাতে আপত্তি করবে না। কিন্তু কি বলাবে? শোনো তাহলে। বাবা, এক এক করে দিন তো চলে যাচ্ছে। শেষে যুধিষ্ঠির রাজা হবে, আর আমরা কৌরবরা তার দাস হয়ে তার সামনে হাত জোড় করে থাকবো। আমি কিছুতেই এটা সহ্য করতে পারছি না। আরে সেই চিন্তাই তো আমায় সারাক্ষণ বিচলিত করছে। আবার এই হস্তিনাপুরের রাজা হবার জন্য যুধিষ্ঠিরই তো যোগ্যতম ব্যক্তি। বাবা, আমি আর মামা শকুনি মিলে একটা সংকল্প করেছি। পাণ্ডবদের যখন সোজা উপায়ে নির্মূল করা যাচ্ছে না, তখন তাদের বাঁকা উপায়েই সরাতে হবে হস্তিনাপুর থেকে। কি বলছো তুমি? এ সম্ভব নয়। সম্ভব বাবা। আপনি যদি একবার দয়া করে পাণ্ডবদের বারণাবত নগরে পাঠান, তাহলেই আমাদের কার্যসিদ্ধি হবে। কিন্তু কিন্তু কিভাবে? বাবা, আপনি প্রজাদের কথা ভাবছেন তো? হ্যাঁ বাবা, প্রজারা যুধিষ্ঠিরকে ভালোবাসে। তার কোনো ক্ষতি দেখলে প্রজারা ক্রুদ্ধ হয়ে উঠবে। আপনি চিন্তা করবেন না বাবা, সে ব্যবস্থাও করা আছে। রাজকোষ তো আমাদেরই হাতে। আমি চর ছড়িয়ে দিয়েছি সমস্ত জায়গায়।
যারা যারা সমস্যা তৈরি করতে পারে তাদের উপর কড়া নজর রাখা আছে। প্রয়োজন পড়লে টাকা কড়ি দিয়ে তাদের মুখ বন্ধ করা যাবে। আপনি শুধু তাদের একবার বারণাবত নগরে পাঠাবার ব্যবস্থা করুন। সবই তো বুঝলাম বাবা, কিন্তু দ্রোণাচার্য, কৃপাচার্য। বাবা, আপনি বৃথাই এত চিন্তা করছেন। পিতামহ ভীষ্মের কাছে পাণ্ডব কৌরব সমান। অশ্বত্থামা আমাদের পক্ষের লোক, কাজেই তার খাতিরে তার বাবা দ্রোণাচার্য আর মামা কৃপাচার্য আমাদের পক্ষেই থাকবেন। বাকি রইলেন বিদুর। বাবা, একা বিদুরের কি ক্ষমতা যে এই সমস্ত মহিরুহদের সঙ্গে লড়াই করবেন? বেশ বেশ, তাহলে তোমার কথাই রইল। আমি সভায় পাণ্ডবদের নির্দেশ দেব বারণাবত ঘুরে আসতে। এবার ভাই যুধিষ্ঠির, দেখি তোমায় কে রক্ষা করে। দুর্যোধন টাকা দিয়ে লোকজনকে বশ করতে লাগলো, আর এদিকে রাজসভায় দুর্যোধন আর ধৃতরাষ্ট্রর পরামর্শ মতো হলো একটা নাটক। পাণ্ডবরা ব্যাপারটা খানি কাজ করলেও তাদের কিছুই করার ছিল না। মহারাজের জয় হোক। বলো কনিক, নতুন জায়গা কেমন ভ্রমণ করলে? সেখানে বাণিজ্যের সম্ভাবনা কেমন দেখলে? মহারাজ, বারণাবত যে কি চমৎকার জায়গা বর্ণনা করতে পারবো না। সেখানকার শিবের মন্দিরে এখন ভারী ধুমধাম, দেশ বিদেশের লোক পূজা দিতে আসছে। ভ্রমণের জন্য এর চেয়ে উৎকৃষ্ট জায়গা পৃথিবীতে আর কোথাও নেই। বাহ, তাহলে তো একবার সেখানে ঘুরে আসতে হয়। ওখানে জল হাওয়া নিশ্চয়ই ভালো, আর ভালো মন্দ খাবারও নিশ্চয়ই পাওয়া যাবে। ভীমসেন, আপনি একবার নিজে ভ্রমণ করে আসুন, তাহলেই বুঝবেন ওই জায়গার কি মহিমা। কি অর্জুন, যাবে নাকি একবার? হ্যাঁ, যাওয়া যেতেই পারে। তা ভীম, তোমাদের যদি ইচ্ছে থাকে তাহলে তোমরা সপরিবারে কদিন ঘুরে এসো। এমনিতেই রাজা হওয়ার পর তোমাদের কত দায়িত্ব সামলাতে হবে, একটু বিশ্রামের তো প্রয়োজন তোমাদের। মহারাজ এভাবে পাণ্ডবদের বারণাবত পাঠাবার জন্য উদ্গ্রীব কেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো গন্ডগোল আছে। না 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 না, আমাকে একটু সজাগ থাকতে হবে। কি ভাবছো তোমরা? তোমরা কোনো কথা না বললে আমি কি করে বুঝি বলো? আমি অন্ধ মানুষ। তোমরা কি যেতে চাইছো না? একবার ঘুরে আসুন যুবরাজ, সত্যিই উপভোগ করবার মতো জায়গা। হ্যাঁ হ্যাঁ, একবার ঘুরে আসুন যুবরাজ। বেশ, তাহলে আমরা সামনের সপ্তাহেই রওনা দেব। বেশ বেশ, কনিক, তুমি সমস্ত ব্যবস্থা করে রাখো, ওদের যেন কোনো অসুবিধে না হয়। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ। এই তো আমার রাজা হওয়ার প্রথম ধাপ পেরোলো, এবার দ্বিতীয় ধাপ। শোনো পুরোজন, তুমি শীঘ্রই বারণাবত যাও। সেখানে গিয়ে শহরের এক পাশে নির্জন স্থানে একটা সুন্দর বাড়ি তৈরি করবে। আর বাড়িটা প্রস্তুত হওয়া চাই গালা, ধুনো, চর্বি, তেল, শন, কাঠ, এই সমস্ত জিনিস দিয়ে, যাতে খুব সহজেই আগুন ধরে। বুঝেছি, ওই বাড়িতেই তাদের আপনি চিরনিদ্রায় পাঠাবেন। তুমি সত্যি বুদ্ধিমান পুরোচন। তা না হলে কি আর আপনার অনুগ্রহ পাবো? আমি যাই, এক্ষুনি রওনা হই। তেল, চর্বি এসব দিয়ে বাড়ি বানিয়ে দুর্যোধন কি করবে দাদু? বুঝলে না দাদু ভাই, তেল, চর্বি, গালা এসব হলো দাহ্য পদার্থ, মানে একটুতেই আগুন লেগে যায়। দুর্যোধন পরিকল্পনা করেছিল যে পুরোচন কদিন পাণ্ডবদের সেই বাড়িতে খুব খাতির যত্ন করবে, ভালো করে খাইয়ে তাদের বিশ্বাস অর্জন করবে। তারপর একদিন রাতে তারা যখন ঘুমিয়ে থাকবে, পুরোচন সেই বাড়িতে আগুন লাগিয়ে দেবে। সেই আগুনে পাণ্ডবরা সব পুড়ে মরে যাবে। বাবা, কিন্তু দুর্যোধন তার ভাইদের কেন মারতে চেয়েছিল? রাজা হওয়ার লোভ দাদু ভাই।
আর এই লোভের জন্যই তো একজন আরেকজনকে ঠকায়, মারে। যাকে তো সেই বাড়ির নাম কি দেওয়া হয়েছিল জানো? কি নাম? যতুগৃহ, মানে আগুনের ঘর। পুরোচন যতুগৃহ বানিয়ে ফেললো খুব তাড়াতাড়ি, আর এদিকে পাণ্ডবদের যাওয়ার সময় হয়ে এলো। যুধিষ্ঠির, তোমরা যাওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ বিদুর কাকা। শোনো বাবা, বিপদ এলে বুদ্ধিমান লোক সবসময় সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। যেমন গর্তের ভেতর থাকলে তোমায় আগুন স্পর্শ করতে পারবে না, আর মন শান্ত করে ভাবলে ঠিক উপায়ে বেরিয়ে আসে। ব্যস্ত হলেই বিপদ। বুঝেছি। যুবরাজ, সবাই আপনার জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। তোমাদের যাত্রা শুভ হোক। দ্বিতীয় ধাপ পেরোলো, এবার যতুগৃহের পালা। জয় পাণ্ডবদের জয়, জয় যুবরাজ যুধিষ্ঠিরের জয়, জয় মাতা কুন্তির জয়। যুবরাজ, ইনি পুরোচন। প্রণাম যুবরাজ। এই পুরোচনই এখানে আপনাদের দেখাশোনা করবে। আপনাদের এই মহলে থাকার ব্যবস্থা করেছি। অনুগ্রহ করে ভিতরে চলুন। হ্যাঁ চলো। আপনাদের আগমনের বার্তা পেয়ে খুব অল্প সময়ের মধ্যে এই মহল পরিষ্কার করে প্রস্তুত করা হয়েছে। কোনো ভুল ত্রুটি থাকলে আমায় মার্জনা করবেন। হ্যাঁ, তুমি নিশ্চিন্ত থাকো। ধন্যবাদ যুবরাজ। তাহলে আপনারা বিশ্রাম করুন, আমি রান্নার ব্যবস্থা একটু দেখে আসি। আহ, কি সুন্দর সুন্দর ঘিয়ের গন্ধ বেরোচ্ছে। মনে হয় দারুণ রান্না হচ্ছে। ভীম, ঘিয়ের গন্ধ রান্নাঘর থেকে নয়, এই মহলের সমস্ত দেয়াল থেকে বেরোচ্ছে। মানে কি বলছো যুধিষ্ঠির? রথে ওঠার সময় কাকা বিদুর আমায় এ বিষয়ে সাবধান করেছিলেন। শোনো বাবা, বিপদ এলে বুদ্ধিমান লোক সবসময় সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। যেমন গর্তের ভেতর থাকলে তোমায় আগুন স্পর্শ করতে পারবে না। যাতে আশেপাশের কেউ বুঝতে না পারে তাই ঘুরিয়ে বলেছিলেন। এতক্ষণে এর অর্থ বুঝতে পারলাম। এসবের মানে কি? আমি ঘিয়ের সাথে চর্বি, গালা এসবেরও গন্ধ পাচ্ছি। এসবের মানে একটাই দাঁড়ায়, যেটা হলো এই যে দুর্যোধন আমাদের এই মহলের ভেতর পুড়িয়ে মারতে চায়। কি বলছো তুমি? ঠিকই বলছি মা। ও দুষ্ট দুর্যোধনের এত স্পর্ধা! দাদা চলো, আমরা এখান থেকে বেরিয়ে হস্তিনাপুরে যাই। সেখানে গিয়ে দুর্যোধনের সাথে যুদ্ধ করি। আমার গদার ঘায়ে ওকে। ভাই ভীম, আমাদের এখন বুদ্ধি করে চলতে হবে, শুধু গায়ের জোরে হবে না। আমরা এখন এখানেই থাকবো, না হলে ওরা আমাদের আবার মারার চেষ্টা করবে। তার চেয়ে বরং আমরা সুযোগ বুঝে ওদের ফাঁকি দিয়ে পালাবো। এখন সবাই বিশ্রাম করো, রাতের বেলায় আমাদের কিছু কাজ করতে হতে পারে। ঠিক আছে। যুবরাজ, কি ব্যাপার? আমি ভিখারি নই যুবরাজ। আমায় বিদুর মশাই পাঠিয়েছেন। ওনার সঙ্গে আপনার রথে ওঠার সময় কথা হয়েছিল। শোনো বাবা, বিপদ এলে বুদ্ধিমান লোক সবসময় সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। যেমন গর্তের ভেতর থাকলে তোমায় আগুন স্পর্শ করতে পারবে না। তোমাদের যাত্রা শুভ হোক। হ্যাঁ হ্যাঁ যুবরাজ, আমি বিদুর মশাইয়ের নির্দেশে এখানে ভিখারির বেশে ঘুরে বেড়াচ্ছি। আগামী কৃষ্ণপক্ষের চতুর্দশীতে আপনাদের পুড়িয়ে মারার পরিকল্পনা করা হয়েছে। আমি এসেছি আপনাদের সাহায্যে। আমি ভাবছি মহলের তলা দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে আমরা পালাবো। আমারও সেই মত যুবরাজ। আমি ভালো গর্ত খুঁড়তে পারি,
আমি আপনাদের মহলে যাব নর্দমা কাটতে, তাহলে পুরোচনও আমায় সন্দেহ করবে না। তারপর রাতের বেলা সুড়ঙ্গ কাটবো। বেশ, তাই হবে। তাহলে আমি এখন আসি যুবরাজ, শীঘ্রই দেখা হবে। আচ্ছা, এসো। আরে এত শব্দ করো না, পুরোজন শুনতে পেলে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা যুবরাজ। পাণ্ডবদের কাজকর্মের ব্যাপারে পুরোচন কিছুই জানতে পারলো না। তারপর যেদিন কৃষ্ণপক্ষের চতুর্দশী এলো, সেদিন কুন্তী অনেক ব্রাহ্মণ আর অন্যান্য লোককে নিমন্ত্রণ করে খাওয়ালেন। এক নিষাদি মানে ব্যাধের বউ আর তার 5 ছেলেও এলো খাবার খেতে। তারা খুবই গরিব ছিল, আর তাই ভালো খাবার পেয়ে এতটাই খেলো যে তাদের আর উঠে বাড়ি যাওয়ার অবস্থা ছিল না। তাই তারা 6 জন সেখানেই রয়ে গেল। যুবরাজ, আপনারা এবার বিশ্রাম করুন, সারাদিন অনেক পরিশ্রম করেছেন। হ্যাঁ, তুমিও গিয়ে বিশ্রাম করো। আমি তো আপনাদের সেবক মাত্র, আমার কি আর বিশ্রামের জো আছে? তা বটে, তুমি না হলে এত আয়োজন কি আর আমরা করতে পারতাম? যাই হোক, বড় ক্লান্ত লাগছে, চলো ঘরে গিয়ে বিশ্রাম করা যাক। শুভরাত্রি। শুভরাত্রি যুবরাজ। যাও যাও পঞ্চ পাণ্ডব, চিরনিদ্রায় মগ্ন হও। আমি কিছুক্ষণ নিজের ঘরে গিয়ে বিশ্রাম নিই, সবাই ঘুমিয়ে পড়লে আবার আসবো। পুরোজন শুয়ে আছে, চলো ও কিছু বোঝার আগেই আমরা এখান থেকে পালাই। হ্যাঁ দাদা, সবাই সুড়ঙ্গ দিয়ে নেমে যাও, আমি সবার শেষে আগুন লাগিয়ে তারপর নামবো। এটাই তো পুরোচনের ঘর। আমি বাইরে থেকে ঘরটা বন্ধ করে দিয়া। কি হলো কি ভীম, তাড়াতাড়ি এসো, না হলে বিপদ হবে। হ্যাঁ দাদা, আসছি। ভীম, সামনে গঙ্গা, আমাদের গঙ্গা পেরিয়ে যেতে হবে। কিন্তু এখন আমরা গঙ্গা পেরোবো কি করে? যুবরাজ, 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 আমাকে বিদুর মশাই পাঠিয়েছেন আপনাদের সাহায্যের জন্য। চলুন, আমার নৌকা আছে, আমি আপনাদের পার করে দেব। সত্যি সত্যি কাকা বিদুরকে যতই প্রণাম করা যায় তত কম হয়ে যায়। উনি কেমন প্রাণপণে আমাদের রক্ষা করবার চেষ্টা করছেন। সময় বেশি নেই, চলুন যুবরাজ। হ্যাঁ হ্যাঁ, চলো।
মহারাজ মহারাজ মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কে? কনিক, কি হয়েছে? মহারাজ মহারাজ, বারনাবতের মহলে কাল রাতে এক বিশাল আগুনে পঞ্চ পাণ্ডব মাতা কুন্তি সহ পুড়ে মারা গেছে। বলো কি? বলছে কি? সর্বনাশ! আরে হায় হায় হায়, এ কি অনর্থ হলো! আমার পুত্র সম যুবরাজ, দাদা পাণ্ডুর পুত্র সব শেষ হয়ে গেল। কনিক, কনিক, তাড়াতাড়ি ওদের 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 শ্রাদ্ধের ব্যবস্থা করো, যত প্রয়োজন হয় খরচ করো। একটা 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 নদী কাটাও, আমার দাদার পুত্রেরা আর দাদার স্ত্রী যেন শান্তিতে স্বর্গে যেতে পারে। হায় রে, আমার কত আদরের ভাইয়েরা, একটু রাগ করতাম বলে তোমরা এইভাবে আমাদের ছেড়ে চলে গেলে। যতই আহ্লাদে নাচো দুর্যোধন, পাণ্ডবদের কাঁটা এখনই তোমার পিছন ছাড়ছে না। না 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 না, আমিও একটু কান্নার ভান করি, না হলে তো ধরা পড়ে যাব। হায় 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 হায়। বিদুর মশাই খুব বুদ্ধিমান। তবে দুর্যোধনটা খুব বোকা আর দুষ্টু। হ্যাঁ দাদু ভাই, দুর্যোধনের লোভের জন্যই তো এত গন্ডগোল। কিন্তু সত্যের পথে চলা পঞ্চ পাণ্ডবদের কোনো ক্ষতি শেষ পর্যন্ত হলো না, ওরা বেঁচে গেল। সত্যি মহাভারতের এইসব ঘটনাগুলি শুনলে মনটা কেমন হয়ে যায় দাদু। তাই তো একে মহাভারত বলে, মহাকাব্য, তাই না?